Hey football fans, আসসালামু আলাইকুম। I hope everyone is well by the grace of Allah. এই ভিডিওর হেডলাইনই হচ্ছে রিয়াল মাদ্রিদ কেন সব সময়ের জন্য সেরা। রিয়াল মাদ্রিদ কেন সেরা সেই বিষয়গুলো এই ভিডিওতে আমি খুব সহজ করে বুঝিয়ে দিব আপনাদের। সো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে রিয়াল মাদ্রিদ সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা থাকে এবং হচ্ছে আপনারা কেন রিয়াল মাদ্রিদের খেলা দেখবেন এবং উপভোগ করবেন। ফুটবলটাকে উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে রিয়াল মাদ্রিদের খেলা দেখতে হবে। রিয়াল মাদ্রিদ কেন সব সময়ের জন্য সেরা সেই বিষয়টা এক্সপ্লেইন করব 5টা পয়েন্টে। নাম্বার 1, রিয়াল মাদ্রিদ সময় সেরা এবং গত যে সিজনগুলো গেছে সেগুলোতেও তারা সেরা পারফর্ম করে আসছে। রিয়াল মাদ্রিদ এখনকার সময় সেরা ফুটবল ক্লাব এবং গত যে 10 বছর গেছে সেই 10 বছরেও তারা হচ্ছে সেরা ফুটবল ক্লাব ছিল। অবশ্যই দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ আরও 10 বছর ডমিনেট করতেছে, এরপরে রিয়াল মাদ্রিদ আরও হয়তো ডমিনেট করবে। এটাই বাস্তবতা, এটাই তাদের ট্যাকটিক্স। যারা রিয়াল মাদ্রিদ ক্লাবটা চালাচ্ছে তারা যেভাবে পরিকল্পনা করে চালাচ্ছে কোনোভাবেই পিছু হাঁটতেছে না, সরাসরি তারা হচ্ছে সামনের দিকে আগাচ্ছে, কোনোভাবেই তাদের কোনো পিছুটা নেই। যেমন বার্সেলোনা কয়েক বছর আগে প্রো লেভেলের একটা টিম ছিল যাদেরকে কেউ হারাতে পারতো না, ইউসিএল মানেই বার্সেলোনা একটা কানেকশন ছিল। এখন সেটা রিয়াল মাদ্রিদের সাথে। রিয়াল মাদ্রিদ অলরেডি 14টা ইউসিএল টাইটেল জিতে নিয়েছে। এবার যদি তারা জিতে নেয় তাহলে তাদের হচ্ছে ইউসিএল টাইটেল হবে 15টা, টোটাল টাইটেল হবে 15টা। অলরেডি 14টা তারা জিতে নিয়েছে। রিয়াল মাদ্রিদ কিন্তু এই সিজনেও অলরেডি সেমিফাইনালে চলে গেছে। আজকে রাত 1টায় হচ্ছে আপনারা এই সেমিফাইনালের ফার্স্ট লেগটা দেখতে পারবেন, যেটা হবে অ্যালিয়েন্স অ্যারেনাতে। বায়ার্ন মিউনিখের সাথে যেহেতু ম্যাচ, তাদের হচ্ছে ঘরের মাঠে খেলাটা হবে, ফার্স্ট লেগের খেলাটা, এবং সেকেন্ড লেগ হবে বার্নাবিউতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে। বায়ার্ন মিউনিখ যদি এই ম্যাচটা জিততে না পারে, কোনোভাবেই যদি গোল ডিফারেন্সে এগিয়ে না থাকে ফার্স্ট লেগে, সেকেন্ড লেগে কোনোভাবেই তারা পাত্তা পাবে না রিয়াল মাদ্রিদের বার্নাবিউতে এসে। রিয়াল মাদ্রিদ খুব সহজেই ম্যাচটা জিতে নিয়ে নেবে। যাই হোক, এটা ব্যাপার না, আমরা হচ্ছে মেইন পয়েন্টে চলে আসি। আমাদের কথা হচ্ছে যে কেন রিয়াল মাদ্রিদ অলওয়েজ সেরা ক্লাব। পয়েন্ট নাম্বার 1, 1 নম্বর পয়েন্টে আমরা হচ্ছে ট্রান্সফার মার্কেটের দিকে তাকাবো। এই যে সিজনটা চলতেছে, এই সিজনের আগে যে ট্রান্সফার মার্কেটটা ছিল, সেই ট্রান্সফার মার্কেটে জুড বেলিংহামরে তারা 100 মিলিয়ন প্লাস ইউরো খরচ করে নিজেদের ক্লাবে তারা নিয়ে আসছে। জুড বেলিংহাম কোন লেভেলের প্লেয়ার! গত সিজনে সে ব্রুসিয়া ডর্টমুন্ডে খেলেছে, ওই সিজনে যে পারফর্মটা করছে কার্লো অ্যানচেলত্তির চোখে পড়ে যায় জুড বেলিংহাম, যার কারণে হচ্ছে তারা 100+ মিলিয়ন ইউরো খরচ করে রিয়াল মাদ্রিদে তাকে নিয়ে আসে। জুড বেলিংহামকে ব্রুসিয়া ডর্টমুন্ড থেকে উড়িয়ে নিয়ে আসে। করিম বেনজেমা চলে যাওয়াতে জুড বেলিংহামকে নিয়ে আসছে, ব্রাহিম দিয়াজরে নিয়ে আসছে। যাই হোক, এই ব্রাহিম দিয়াজ এবং জুড বেলিংহাম দুজনই টপ লেভেলের পারফর্ম করে যাচ্ছে এই সিজনে। বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের সেরা পারফর্মার হচ্ছে জুড বেলিংহাম। এই যে জুড বেলিংহাম, ব্যালন ডি'অর উইনিং লিস্টে জুড বেলিংহাম এই মুহূর্তে নাম্বার 1-এ আছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ট্রান্সফার মার্কেটটা রিয়াল মাদ্রিদ কিভাবে অ্যানালাইসিস করে, এটাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেখান থেকে হচ্ছে তারা একই সাথে ডিফেন্স এবং অ্যাটাকে হেল্প করতে পারবে এই ধরনের প্লেয়ারগুলো চুজ করে নিয়ে আসে তাদের দলে। যেমন ধরেন আপনি কামাভিঙ্গাকে দেখেন, ফ্রেডি ভালভার্দেকে দেখেন, জুড বেলিংহামরে দেখেন, রদ্রিগোরে দেখেন, টনি ক্রুসরে দেখেন, লুকা মদ্রিচরে দেখেন, ড্যানি কারভাহালরে দেখেন, এই যে অ্যান্টনিও রুডিগার পর্যন্ত কিন্তু অ্যাটাকে গিয়ে হেল্প করে। রিয়াল মাদ্রিদ যখন ম্যাচ খেলে শেষ মুহূর্তে গিয়ে যদি তারা দেখে যে 1-0 পিছিয়ে আছে, তখন কিন্তু রুডিগারও চলে যাবে। কর্নার কিক পাইলে যে কোনো ওয়েতে তারা হচ্ছে গোল পরিশোধ করার চেষ্টা করে, কারণ তাদের ভিতরে এমন একটা বিষয় কাজ করে যে আমরা রিয়াল মাদ্রিদ, আমাদের হারা যাবে না। খেলার মাঠে তাদের খেলা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে তারা কোন লেভেলের খেলাটা খেলে। আমি রিয়াল মাদ্রিদের ফুটবল খেলাটা অনেক অনেক বেশি এনজয় করি। আমি নিজে রিয়াল মাদ্রিদ ফ্যান। আমি ম্যান সিটির ফুটবল রিসেন্টলি এনজয় করা শুরু করছি। বর্তমান সময় বলতে গেলে পেপ গার্দিওলা সেরা কোচ, কিন্তু ডন কার্লো কোনো অংশে কম না। যাই হোক, এই যে ফুটবল ক্লাবগুলো, এদের কম্পেয়ার করলে রিয়াল মাদ্রিদ কেন ডমিনেট করতেছে ব্যাপারগুলো বুঝতে পারতেছেন। কোন ধরনের প্লেয়ারগুলো তাদের ডেরায় নিয়ে আসতেছে, তারা তাদের যে টিম আছে তাদের ক্লাবে কোন ধরনের প্লেয়ারগুলো নিয়ে আসতেছে, যে প্লেয়ারগুলো হচ্ছে একই সাথে ডিফেন্স এবং অ্যাটাকে হেল্প করতে পারবে। এটাই ছিল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, তাদের ট্যাকটিক্স। ডন কার্লো কি করে, প্রতিটা ক্লাবের ফুটবলারদের নিয়ে অ্যানালাইসিস করে, দেন হচ্ছে তারা একটা প্ল্যান করে মাঠে খেলতে যায়। তাদের যে প্ল্যানটা থাকে, তারা ডিফেন্সিভ ফুটবল খেলবে নাকি প্রেসিং ফুটবল খেলবে, তারা হচ্ছে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলবে। ডিফেন্সিভ বলতে কাউন্টার অ্যাটাকিং বুঝায়। এই ধরনের প্ল্যান করে কোন ফরমেশনে কোন টিমের সাথে খেললে তারা ইজিলি ম্যাচটা উইন করতে পারবে, প্ল্যান করে দেন হচ্ছে মাঠে নামে। তারা অপোনেন্টের প্লেয়ারদের নিয়ে অ্যানালাইসিস করে দেন হচ্ছে মাঠে নামে। কোয়ার্টার ফাইনালের লাস্ট লেগ যেটা ছিল ইউসিএল এ ম্যানচেস্টার সিটির সাথে, ইতিহাদে, তার মানে ঘরের মাঠে তাদেরকে হারিয়ে দিয়ে আসছে। প্রথমে ফার্স্ট
ফার্স্ট লেগে তারা হচ্ছে নিজেদের মাঠে ড্র করছে সান্তিয়াগো বার্নাবিউতে, সেকেন্ড লেগে গিয়েও কিন্তু তারা ড্র করছে। খেলার মেইন সময় ছিল সেই সময় কিন্তু আবারও ম্যাচ ড্র হয়ে গেছিল। রদ্রিগোর ফার্স্ট গোল, সেকেন্ড লেগে ইতিহাদে যে ম্যাচটা হয়েছিল ওই গোলটার কথা না বললেও না। ওই গোলটা হচ্ছে কিভাবে গোলটা হয়েছিল দেখেন, ড্যানি কারভাহালের যে লং বলটা ছিল, বলটা কিন্তু উড়িয়ে মারছিল। জুড বেলিংহাম যেভাবে রিসিভ করছে, এই ধরনের রিসিভিং ক্যাপাবিলিটি কার আছে? আমি এ ধরনের রিসিভিং ক্যাপাবিলিটি খুব কম প্লেয়ারদের মধ্যে দেখি। যেভাবে বলটাকে রিসিভ করছে, প্লে মেক করার স্টাইলে সুন্দর করে বলটা রিসিভ করে ফেডি ভালভার্দে স্পেস পেয়ে গিয়েছিল, তাকে বলটা বাড়িয়ে দিয়েছে এবং ফেডি ভালভার্দে থেকে ভিনিসিয়াস জুনিয়র থেকে রদ্রিগো ফার্স্ট যে শটটা নিয়েছে সেটাকে এডারসন সেভ দিয়ে দিয়েছে এবং আবার বলটা হচ্ছে রদ্রিগোর পায়ে চলে যায়। এরপর আর রদ্রিগো কোনো ধরনের মিস করেনি, সে গোলটা দিয়ে দিয়েছিল। ফার্স্ট গোলটা তারা দিয়ে দেয় এবং পরে সিটির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। লুনিন তো পুরো ওয়ান ম্যান আর্মির মতো সব বল সেভ দিয়ে গেছে। যতগুলো অ্যাটাক ছিল আপনার জ্যাক গ্রিলিশ, কেভিন ডি ব্রুয়েনা, বার্নার্দো সিলভা, ফিল ফোডেন, যত অ্যাটাক ছিল তাদের বলগুলো যেভাবে সেভ দিয়েছে অ্যান্ড্রি লুনিন, তার কথা না বললেই নয়। এই ম্যাচটা পুরো রিয়াল মাদ্রিদ জিতেছিল শুধুমাত্র অ্যান্ড্রি লুনিনের কারণে। যখনই ম্যাচটা ট্রাই ব্রেকারে গেছে তখন পেনাল্টি মিস করছে হচ্ছে লুকা মদ্রিচ, রিয়াল মাদ্রিদের প্লেয়ারই। তখন মনে হয়েছিল আমার যে আমরা হেরে যাব, কিন্তু পরবর্তীতে যখন অ্যান্ড্রি লুনিন বার্নার্দো সিলভার বলটা সেভ দিল, ম্যাটেও কোভাসিচের বলটা সেভ দিল, পরে জুড বেলিংহাম, এনাসো ফার্নান্দেজ, রুডিগার সবাই, লুকাস ভাস্কেজ সবাই গোল করে বসলো। এরপরে হচ্ছে ম্যাচটা উইন করে নিয়ে নিল রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটি ম্যাচটা হেরে গেল এবং হচ্ছে তাদের ইউসিএল থেকে বাদ পড়ে যাইতে হইলো। ওই সময়ের থেকে তারা হচ্ছে এখন ইউসিএল থেকে বাদ পড়ে গেছে। নেক্সট সিজনের জন্য তারা আবারও ওয়েট করবে, কারণ তারা একটা ভালো টিম বর্তমান সময়ে। এখন যাই হোক, রিয়াল মাদ্রিদের দুইটা পয়েন্ট আমি বললাম, রিয়াল মাদ্রিদ কিভাবে খেলে তারা উইন করে। 3 নম্বর যেটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে রিয়াল মাদ্রিদ হচ্ছে সব সময় যে ফুটবলটা, যেমন লিগে লাস্ট যে ম্যাচটা ছিল রিয়াল সোসিয়েদাদের সাথে, একটা গোল দিয়ে দিয়েছে। যদি রিয়াল মাদ্রিদকে কোনো টিম আগে গোল দেয়, রিয়াল মাদ্রিদের খেলার পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। রিয়াল মাদ্রিদকে যদি কোনো টিম আগে একটা গোল দিয়ে দেয়, ওই দিন ওই টিমের অবস্থা খারাপ করে দিবে, কারণ রিয়াল মাদ্রিদের ডেডিকেশন তখন দ্বিগুণ হয়ে যায়। তখন খেলাটা এমনভাবে তারা খেলতে শুরু করে যে আমাদের মিনিমাম 2টা গোল দিতে হবে, জিততে হলে তো মিনিমাম 2টা গোল দিতে হবে। তখন তাদের স্পিডটা বেড়ে যায়, সিস্টেমটা তাদেরকে মোটিভেটেড করে। তারা দেখবেন যে অধিকাংশ ম্যাচে একটা গোল আগেই কনসিড করে বসে, একের বেশি তারা গোল খুবই কম কনসিড করেন। তারপরে হচ্ছে তারা লাস্ট হাফে গিয়ে সেই গোল পরিশোধ করবে এবং এক্সট্রা আরো গোল দিয়ে তারা ম্যাচটা উইন করে নেয়। যাই হোক, এটা ছিল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে যেটা বলবো, আমি অলরেডি 3টা পয়েন্ট আপনাদের বলে দিয়েছি। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে তারা এমন ধরনের প্লেয়ার বেঞ্চে রাখে যাদেরকে হচ্ছে সাবস্টিটিউট করবে, তারা প্রো লেভেলের প্লেয়ার। বর্তমান সময় লুকাস ভাস্কেজ কোন লেভেলের ফুলব্যাক, তাকে হচ্ছে সাব হতে হচ্ছে। আর্দা গুলার লাস্ট ম্যাচে যে গোল পেয়ে গেছিল রিয়াল সোসিয়েদাদের সাথে, সেই গোলটাও দেখলে বুঝতে পারবেন আর্দা গুলারের মতো ইয়াং প্লেয়ার যে কিনা বেঞ্চে বসে থাকতেছে। ফ্রান গ্যারিসিয়া ভালো খেলেও বেঞ্চে বসে থাকতে হচ্ছে এদের। রিয়াল মাদ্রিদের সেন্টার ফরওয়ার্ড হিসাবে হোসেলুই আছে, যদিও সেন্টার ফরওয়ার্ড খুব কমই খেলাচ্ছে রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর সাবস্টিটিউট হিসেবে হোসেলুকে খেলানো হচ্ছে। যাই হোক, রিয়াল মাদ্রিদের যে টিমটা, এইটাতে যদি 2-1 ইনজুরিতেও পড়ে, যেমন আলাবা, থিবো কোর্তোয়া ইনজুরিতে পড়ে গেছে, তারপরে হচ্ছে টিমটা ভালো খেলতেছে এবং ডমিনেট করে যাচ্ছে। এটাই রিয়াল মাদ্রিদের আসল রহস্য। রিয়াল মাদ্রিদ এই যে ডন কার্লোর যে প্ল্যানগুলা, এই প্ল্যানগুলাই সুন্দর মতো গোছানো থাকে। সে এখনই ডিফেন্সিভ ফুটবল খেলতেছে, এখনই অ্যাটাকিং, আবার মিডফিল্ডে সুন্দর মতো ঘুষিয়ে খেলতেছে, লং বল বাড়াচ্ছে, যে কোনো সময় অপোনেন্টকে টসনস করে দিচ্ছে। ফেডি ভালভার্দে, কামাভিঙ্গা, চুমেনি, এদের মাঝেও একটা প্ল্যান থাকে। মাঝখানে দেখবেন যে চুমেনি হুট করে গিয়ে গোল করে বসে আছে, কামাভিঙ্গা শট নিচ্ছে, কেমন একটা অবস্থা, বাজে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করে দেয় অপোনেন্টের জন্য, যার কারণে হচ্ছে রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতে যায়। এইটা ছিল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, রিয়াল মাদ্রিদের একটাই টার্গেট থাকে যে ম্যাচ জিততে হবে, যে কোনো ওয়েতে ম্যাচ উইন করতে হবে। তাদের হচ্ছে উইন ছাড়া কোনো কথা নেই। এই রিয়াল মাদ্রিদকে ফলো করে বায়ার লেভারকুসেন 45+ ম্যাচ আনবিটেন। তো বুঝতে পারতেছেন বায়ার লেভারকুসেন এই সিজনে যতগুলো ম্যাচ লাস্ট মুহূর্তে গিয়ে জিতেছে, পুরা রিয়াল মাদ্রিদের মতো সেম টু সেম খেলার অবস্থা। আমি লাস্ট ম্যাচ বায়ার লেভারকুসেনে দেখেছি, লাস্ট মুহূর্তে গিয়ে তারা ম্যাচটা ড্র করছে। তাদের আনবিটেনের যে দৌড়টা সেটা ধরে রাখছে। তারা যদি এই ম্যাচটা ড্র করতে না পারতো ব্রুসিয়া ডর্টমুন্ডের সাথে তারা ম্যাচটা ড্র করছে, তারপরে আবার যে ম্যাচটা হয়েছে সেম কাহিনী, সেম ভাবে তারা এগিয়ে যাচ্ছে। তারা অলরেডি হচ্ছে বুন্দেসলিগা লিগ টাইটেলটা জিতে নিয়েছে। বায়ার্ন মিউনিক হচ্ছে গত কয়েক সিজন ধরে লিগ টাইটেল জিতে নিচ্ছে, কিন্তু এই সিজনে থমাস টুকেল যাওয়ার পর তারা হচ্ছে কোনোভাবে লিগ টাইটেলটার স্বাদ তো পাইলই না। ইউসিএল এর যদি তারা রিয়াল মাদ্রিদের সাথে হেরে যায়, থমাস টুকেল তো এই বছরই হচ্ছে ক্লাব ছাড়তেছে, যার কিনা ফর্মার ক্লাব ছিল চেলসি, সেখানে সে হচ্ছে ইউসিএল পর্যন্ত জিতে আসছে, কিন্তু বায়ার্ন মিউনিকে এসে সে তেমন ভালো করতে পারেনি। এখন অব্দি অনেকগুলা ম্যাচ বায়ার্ন মিউনিক হেরে গেছে। যাই হোক, আমরা ছিলাম
রিয়াল মাদ্রিদেই চলে আসি। রিয়াল মাদ্রিদের বার্নাবিউতে কোনো ম্যাচ হলে তারা কোনোভাবেই হারতে চায় না। রিয়াল মাদ্রিদ এই পর্যন্ত 27টা ম্যাচ ধরে আনবিটেন। এরপরে যে ম্যাচগুলো আসবে তারা হচ্ছে নিজেদেরকে আনবিটেন রাখারই ট্রাই করবে। সামনে লা লিগার যে ম্যাচ এবং হচ্ছে ইউসিএল এর যে ম্যাচ, ইউসিএল এর ম্যাচ হচ্ছে আজকে রাত 1টার সময় বায়ার্ন মিউনিখের সাথে হবে। এই ম্যাচটাতে বায়ার্ন মিউনিখ অনেক ট্রাই করে যাবে, কারণ তারা যদি উইনে থাকতে পারে নেক্সট লেগ যেটা আসবে সেকেন্ড লেগ পরের উইকে, ওই লেগে বার্নাবিউতে গিয়ে তারা কোনোভাবেই পাত্তা পাবে না। তাই হচ্ছে তাদের চিন্তা থাকবে থমাস মুলার, ওখানকার মেইন ম্যান যে হচ্ছে সিনিয়র ফুটবলার লিরয় জানে, হ্যারি কেনকে হচ্ছে সেন্টার ফরওয়ার্ড হিসেবে তারা এই সিজনে দলে বেরিয়েছিল। এত পরিমাণে গোল পাচ্ছে বায়ার্ন মিউনিখে গিয়ে, যেটা টটেনহামে থাকাকালীন সে পায়নি। বায়ার্ন মিউনিখ এই সিজনে অনেকটা লিরয় জানে, জামাল মুসিয়ালা, সবাই, কিংসলে কোমেন যদিও ইনজুরিতে আছে, তারপরে হচ্ছে বায়ার্ন মিউনিখের প্লেয়ার কোন অংশে কম না, ওসুয়া কিমিক, সবাই, ম্যাথিস, সব প্লেয়ার মিলেই বায়ার্ন মিউনিখ অনেক ভালো একটা টিম। তারপরে দেখা যাক, রিয়াল মাদ্রিদকে সবসময় আমি সামনে এগিয়ে রাখবো, কারণ রিয়াল মাদ্রিদ অলওয়েজ বস। রিয়াল মাদ্রিদ হচ্ছে সবসময়ের জন্য সেরা ক্লাব। রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের কথা তো একটু আগেই বললাম। এই ফার্স্ট লেগে আজকে রাতে যে ম্যাচটা হবে, এই ম্যাচে হচ্ছে ডিফেন্সে ড্যানি কারভাল তো ইয়েলো কার্ডের জন্য সাসপেন্ডেড অলরেডি, এই লেগটা মিস করবে। সেকেন্ড লেগে বার্নাবিউতে অবশ্যই খেলবে। এই লেগে লুকাস ভাস্কেস খেলবে ড্যানি কারভালের জায়গায়, এবং হচ্ছে অ্যান্টোনিও রুডিগার তো থাকছেই, এবং অরুলিয়ান চুমেনি খেলবে সিবিতে। কার জায়গায়? নেসো ফার্নান্দেসের জায়গায়। কোয়ার্টার ফাইনালে ম্যান সিটির সাথে যে ম্যাচটা ছিল, সেই ম্যাচে অরুলিয়ান চুমেনি সাসপেন্ডেড ছিল, ইয়েলো কার্ডের একটা ইস্যু ছিল। এই ম্যাচে ড্যানি কারভাল অলরেডি ইয়েলো কার্ডের ইস্যুতে পড়ে সাসপেন্ডেড, যার কারণে লুকাস ভাস্কেজ ওখানে খেলবে, অ্যান্টোনিও রুডিগার, অরুলিয়ান চুমেনি, এবং অপর সাইডে যে ফুলব্যাক হিসেবে থাকবে সে হচ্ছে ফার্লান্ড মেন্ডি, যাকে আমরা সচরাচর দেখি যদি ইনজুরি মুক্ত থাকে। মিডে ফেডি ভালভার্দে, লুকা মদ্রিচ অথবা টনি ক্রুজ যে কোনো একজন, এবং কামাভিঙ্গা, এই যে তিনজন। তারপরে অ্যাটাকে হচ্ছে জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এই তিনজন, এই তো প্লেয়ার। আর অ্যান্ড্রি লুনিন গোলকিপার থিবো কোর্তোয়া অলরেডি ট্রেনিং সেশনে ব্যাক করছে, আর হচ্ছে সাবস্টিটিউট হিসেবে হোসেলু তো অলওয়েজ থাকতেছে, আর্দা গুলার থাকতেছে, ফ্রান গ্যারিসিয়া থাকতেছে, আরও যারা আছে এক্সট্রা প্লেয়ার তারা হচ্ছে সাবস্টিটিউট হিসেবে থাকতেছে। রিয়াল মাদ্রিদ পুরা টপ একটা টিম, যাদেরকে হারানো এতটা সহজ না। বায়ার্ন মিউনিখ অনেক বড় প্ল্যান করে আসবে। থমাস টুকেল জানি না কি করবে এই ম্যাচ জেতার জন্য, অলরেডি সে বলে দিয়েছে যে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে আমাদের জন্য ট্রফি জেতা ইজি হয়ে যাবে। আর রিয়াল মাদ্রিদের সাথে হেরে গেলে তো তারা সেমি থেকে আউট হয়ে গেল। আর রিয়াল মাদ্রিদ যদি সেমিতে জিতে যায় তাহলে হচ্ছে তারা হয়তো অনেকটা রিল্যাক্স হয়ে যাবে, কারণ পিএসজি অথবা ব্রুসিয়া ডর্টমুন্ড যেই ফাইনালে আসুক না কেন, রিয়াল মাদ্রিদ ইজিলি তাদেরকে হারিয়ে দিয়ে হয়তো ট্রফিটা এবারের মতো তারা নিয়ে নিবে। যদিও ফুটবল একটা গোল বলের খেলা, প্রেডিকশন সবসময় ঠিক হয় না, তারপরেও আমি হচ্ছে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখবো। আপনারা কাকে এগিয়ে রাখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফুটবল বিষয়ে আরো ইনফরমেশন পেতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে রাখবেন। সবসময় আমার ভিডিও পেতে হলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল করে দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. আল্লাহ হাফেজ।